ভোট দেবার বা প্রবাস থেকে ভোট দিয়ে এবারে ভোট নিয়ে উত্তেজনা আপনি কেমন দেখছেন বা উত্তেজনা আছে কিনা? এটা তো আমাদের অস্থিমজ্জা রক্তজাত একটা প্রক্রিয়া। গত ১৫ বছর তো এই জাতি ভোট দিতেই পারেনি। ভোটের বাক্সই দেখেনি। ভোটের লাইনেও যেতে পারেনি। প্রবাসে বিভিন্ন জায়গায় বাহরাইন, ওমান এরকম কয়েকটা জায়গা থেকে ভিডিও আসছে যে এক বাসায় বা একজন ব্যক্তির কাছে অনেকগুলো ব্যালট পেপার চলে গেছে। অনেকে তো বলছে যে আসলে বিলেতেই নির্ধারণ হয়ে গেছে নির্বাচন হবে কিনা এবং সেই সুবাদে তিনি দেশে এসেছেন। আওয়ামী লীগ প্রচারণা চালাচ্ছে নো ভোট নো ভোট। তারা বলছে যে ভোট বর্জন করবার কথা। মানে প্রবাসীদের একাংশ ভোট দেওয়ার জন্য উদগ্রীব, আরেকাংশ ভোট বয়কট করার জন্য উদগ্রীব। দুটোই আছে। এবং প্রধান উপদেষ্টা শুরুতেও মানে এনসিপি গঠনের আগেও বলেছেন যে তিনি উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদের পক্ষে প্রচারণা। তো আমরা আগে জানতাম আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এরা তো আঙ্গুল ফুল তাল গাছ হয়ে গেছে। পুরো তাল গাছ হয়ে গেছে এক একটা। ওই এলাকার সবচেয়ে ভাঙা বাড়িটা আমার, এখন দেখা যাচ্ছে সবচেয়ে ভালো বাড়িটা তার। মানে রাতারাতি জমিদার পিতা, যাকে মাননীয় এরকম সম্বোধন করবেন না, এবং তার কথাটার মধ্যে একটা পরিমিতি বোধ কাজ করছে। আমার জানি মনে হয় যদি তারেক রহমান, এখন ধরেন আমাদের দেশে যেটা হয়, তেল এত বিষাক্ত এবং এত পিচ্ছি, এখন আপনি যদি সারা পথের তেল ঢেলে দেন। যে সাংবাদিকরা তো তেল কেন দেন, মানে সাংবাদিকদের সমস্যাটা কি? আগেও মানে তেলের বস্তা মানে তেলের ড্রাম নিয়ে নিয়ে বসতেন মনে তেল খায়, আগে তো দিয়েছে ঘি, তারপরে আপনার মাখন, যা যা সব দিয়েছে। আপনি খেয়াল করেছিলেন যে বিগত আমলে কিন্তু এটা গ্রহণ করা হতো, দারুণ এনজয় করতেন। তারপরে তামিম ইকবালের একটা মন্তব্য যে একটু এটা আবেগ দিয়ে না, এটা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিসিবি পরিচালক নাজমুল তিনি বলে ফেললেন যে তিনি ভারতের দালাল তামিমকে। আমি ভারতকে একবারও সমর্থন করছি না। মানে আপনি ন্যায্য কথা বললেই ভারতের দালালে পরিণত যাচ্ছেন এই দেশে। প্রশ্ন হবে লাগামহীন। জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। প্রথমবারের মতো ভোট দেবার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। এ নিয়ে উৎসাহ উত্তেজনা কেমন? এরই মধ্যে অভিযোগ এসেছে, ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায় এক ব্যক্তির হাতে অনেক ব্যালট থাকার। প্রবাসীদের ভোট কি কোনো কূটকৌশলের অংশ হতে যাচ্ছে? একদিকে হাদি হত্যার বিচার নিয়ে ইনকিলাব মঞ্চ হুঁশিয়ারি দিচ্ছে যমুনা ঘেরাও, সংসদ ভবন ঘেরাওয়ের। অন্যদিকে অধ্যাদেশ মঞ্চ করে আন্দোলনের কর্মসূচি দিচ্ছে 7 কলেজের শিক্ষার্থীরা। উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র, মাঝে মাঝেই ঘটছে গুলির ঘটনা, এমনকি হত্যাকাণ্ড। লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিতের রিট হয়েছে হাইকোর্টে। এসব ঘটনা কি বিচ্ছিন্ন নাকি আছে কোনো যোগসূত্র? অস্থিরতা ছড়িয়েছে ক্রিকেটাঙ্গনেও। সব মিলিয়ে আলোচনায় স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে অস্ট্রেলিয়া থেকে আমার সঙ্গে আজ যুক্ত হয়েছেন লেখক সাংবাদিক অজয় দাশগুপ্ত। জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ যুক্ত হলেন। আমি শুরুতেই প্রশ্ন করি, ধন্যবাদ আপনাকে, যুক্ত হতে পেরে আমি আনন্দিত। অনেক ধন্যবাদ। 1 মাসেরও কম সময় আছে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবার। সেক্ষেত্রে বিশেষ যে বিষয়টি এবার যুক্ত হয়েছে, আগে কখনো হয় নাই, সেটা হচ্ছে প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। প্রথমে এই প্রশ্নটা করতে চাই যে আপনিও একজন প্রবাসী সাংবাদিক। আপনি আপনার অভিজ্ঞতা থেকে আপনার পাশে বাংলাদেশি যারা আছেন বা বাংলাদেশি কমিউনিটি বলতে আমরা যা বুঝি, তাদের মধ্যে আসলে ভোট দেবার বা প্রবাস থেকে ভোট দিয়ে এবারে ভোট নিয়ে উত্তেজনা আপনি কেমন দেখছেন বা উত্তেজনা আছে কিনা? উত্তেজনা যে নেই সেটা আমি বলবো না, কিন্তু উত্তেজনার মূল কড়াইটা তো দেশে, সেজন্য আঁচটা টের পাওয়া যায়, কিন্তু আমরা উত্তেজনার কড়াইতে নিজেদেরকে ফেলতে পারি না। কিন্তু যেটা বলছিলেন আপনি, এই কথাটা মানতেই হবে যে যত রকম ভাবে আমরা বিগত সরকারের নিন্দা বা প্রশংসা করি, তারা এই কাজটি করবেন বলে করতে পারেননি বা করেননি। কিন্তু এবার যেটা দেখলাম যে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমস্ত কিছুই ঠিক আছে, ধরেন একটা উদ্বেগ উত্তেজনা তো বাঙালিদের মধ্যে থাকেই। এবং আপনিও অনেকদিন ধরে হয়তো প্রবাসে আছেন, জানেন যে বাঙালিরা প্রবাসে দুটো জিনিস খুব ভালোভাবেই নিয়ে আসে দেশ থেকে। একটা হচ্ছে তার সংস্কৃতি ধর্ম, আর একটা হচ্ছে তার রাজনীতি। সুতরাং রাজনৈতিক কারণে এখানে টানাপোড়েন আছে, এবং এক ধরনের প্রবাসীরা মানে প্রবাসীদের একাংশ ভোট দেওয়ার জন্য উদগ্রীব, আরেকাংশ ভোট বয়কট করার জন্য উদগ্রীব। দুটোই আছে। আর কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি রেজিস্ট্রেশন দেখলাম এবং প্রক্রিয়াগুলো দেখলাম, একেবারে শেষ পয়েন্টটা হচ্ছে এই ভোট সবগুলো যাবে বাংলাদেশে, তারপর গণনা হবে সেখানে। সে জায়গাটায় কি হবে এইটা যতক্ষণ আমরা ক্লিয়ার হতে না পারছি বা বুঝতে না পারছি, ততক্ষণ এই ভোট
হওয়া না হওয়া আসলে কতটা তফাৎ মানে আপনি বা উদ্বেগের পার্থক্য জায়গা দেখছেন নির্ণয় যে করে। ভোট যাবে হচ্ছে বাংলাদেশে এবং তারপরে গণনা সেই জায়গায় কি হবে, কিন্তু এখনই কিছু জি, বিষয় শোনা যাচ্ছে, জি, যেমন কয়েকটা খবর আসছে, কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যে প্রবাসে বিভিন্ন জায়গায় বাহরাইন, ওমান এরকম কয়েকটা জায়গা থেকে ভিডিও আসছে যে এক বাসায় বা একজন ব্যক্তির কাছে অনেকগুলো ব্যালট পেপার চলে গেছে, যেটি আসলে ভিন্ন জি। ভিন্ন ব্যক্তির কাছে যাবার কথা, এবং সেটির ভিডিও করা হচ্ছে, বলছে ভিডিও কইরো না, এই টাইপের কথাবার্তা সেখানে শোনা যাচ্ছে। এবং সেটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে বিএনপি আপত্তিও জানিয়ে এসেছে যে এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। মানে এই অনিয়মটাকে আপনার কাছে কি মনে হচ্ছে, এটি আসলে কেমন ধরনের অনিয়ম বা এটার প্রভাব ভোটে কেমন পড়তে পারে? দেখেন, যখন বাংলাদেশের কথাই বলছি এবং বাংলাদেশের রাজনীতিতে আমরা বিদেশিদের অংশগ্রহণের কথা বলছি, তখন এই প্রক্রিয়াটা বাদ যাবে কেন? এটা তো আমাদের অস্থিমজ্জা রক্তজাত একটা প্রক্রিয়া। গত 15 বছর তো এই জাতি ভোট দিতেই পারেনি। ভোটের বাক্সে ভোটের বাক্সই দেখেনি। ভোটের লাইনেও যেতে পারেনি। এবং তাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে ভোটাধিকার থেকে। যার ফলাফল তারা পেয়েছেন। কিন্তু এখন আপনি যেটা বলছেন, এটা দুটো কারণ। একটা হুম, হচ্ছে অতি উৎসাহের ফল। আরেকটা হচ্ছে বিষয়টাকেই যে আমি আপনাকে আগে বললাম, ভোটটা যেহেতু বাংলাদেশে গণনা করা হবে, অথচ দেখেন বাংলাদেশে ব্যালট পেপার যাবার আগেই ওমান সহ নানা দেশে নানা ধরনের ব্যালট পেপার তৈরি হয়ে গেছে। একজনের কাছে 10টা ব্যালট পেপার যাচ্ছে। তার মানে ওই একই জিনিস। ছাপ্পা মেরে আগেই ভরে দেওয়ার একটা ব্যবস্থা করা। এইভাবেই না আমাদের, দেখেন, এত বছর ধরে বিদেশে থেকে গণতান্ত্রিক, অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক যেকোনো দেশে হুম, থেকেও এই দেশের যে কালচার বা রাজনীতির যে মানে ভোটের যে স্বচ্ছতা, সেগুলো আমরা শিখতে পারিনি। আমাদের এটা জাতিগত দুর্বলতা, হুম। এবং এই দুর্বলতাতে পেরেক ঠুকেছে আমাদের সবগুলো সরকার, বিশেষ করে বিগত সরকার। কাজেই এটা তো অন্যায় কিছু না, এরকমই হওয়ার কথা। এবং বিএনপি যে কনসার্ন বা যে উদ্বেগটা প্রকাশ করেছে, আমি তাদের সাথে সহমত। কারণ যদি এখানে ক্ষতিগ্রস্ত হয় তো বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। জি। আম একটু বিএনপির প্রসঙ্গে আমরা দেখলাম বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন এবং পরিবারসহ গিয়ে তার স্ত্রী, কন্যা এবং প্রধান উপদেষ্টার সাথে সেই সময় প্রধান উপদেষ্টার মেয়েও ছিলেন। মানে পারিবারিক একটা দেখা, ডিনারের আমন্ত্রণ ছিল বলে জানতে পারছি। প্রায় ২ ঘন্টার মতো সময় তাদের মধ্যে কথা হয়েছে বা একসাথে সময় কাটিয়েছেন। আ তফসিল ঘোষণা হয়ে গেছে, ভোটের কাজবাজ চলছে। এই সময় আসলে এরকম সাক্ষাৎ, এটা কি আসলে নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে মানে সরকারের? দেখুন, আসলে আমাকে এখানে ঋত্বিক ঘটকের একটা কোটেশন ব্যবহার করতে হচ্ছে। উনি বলেছিলেন, ইউ আর অলওয়েজ এ পার্টিশন ফর অর এগেইনস্ট। হয় আপনি পক্ষের বাদা, না হলে আপনি বিপক্ষের বাদা। আমি এই সৌজন্য সাক্ষাতে আসলে কোনো ধরনের রাজনীতি কি আছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় এই ধরনের সৌজন্য সাক্ষাৎ অস্বাভাবিক কিছু। যে উনি যখন লন্ডনে ছিলেন তখন প্রধান উপদেষ্টা গিয়ে উনার সাথে দেখা করেছেন, সেটাও আমরা দেখেছি। হুম। আবার এখানে দেখতে গেছেন তার পরিবার নিয়ে পারিবারিক ভাবে করেছে। এখন আপনি নিরপেক্ষতার যদি কথা বলেন, তাহলে নিশ্চয়ই উনি প্রধান উপদেষ্টা তো নির্বাচন করবেন না। হুম, তিনি তো কোনো দলের নন। তার সাথে দেখা করলে সেখানে নিরপেক্ষতা ভঙ্গের একটাই জায়গা থাকতে পারে, সেটা হচ্ছে প্রভাবিত করা বা প্রভাবিত হওয়া। এখন প্রভাবিত করা এবং প্রভাবিত হওয়া যে হয় নাই, সেটা আমি আপনি নিশ্চিত হলাম কিভাবে? লন্ডন অনেকে তো বলছে যে আসলে বিলেতেই নির্ধারণ হয়ে গেছে নির্বাচন হবে কিনা, এবং সেই সুবাদে তিনি দেশে এসেছেন। এইটা ধরেন একটা কাটি সাক্ষাৎকার জন্য আগের ঘটনাটাকে কি আমরা বাদ দিয়ে দিতে পারি? হয়তো সেরকম কোনো সমঝোতা থাকলে থাকতেও পারে। আর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেই ধরনের একটা সমঝোতা বা আলোচনা ছাড়া বিলেত থেকে এসে কেউ কি তোপের মুখে পড়তে চাইবে? আমার তো মনে হয় না। সেই জায়গায় এই সৌজন্য সাক্ষাৎকারকে নির্বাচনের আগে পর্যন্ত আমরা একটু নির্দোষভাবেই দেখি না কেন? হুম। আচ্ছা, আপনি নির্দোষভাবে এটিকে দেখছেন। কদিন আগে আবার উচ্চশিক্ষা বিষয়ে একটা সেমিনারে প্রধান উপদেষ্টা বলছিলেন এনসিপির নেতাদের বিষয়ে যে তরুণ ছাত্রনেতারা দল গঠন করেছেন। আমি নিশ্চিত তাদের অনেকেই নির্বাচিত হবেন, তাদের নির্বাচিত হয়ে শিক্ষামন্ত্রীও হবেন, এবং তাদেরকে এই আয়োজনে মানে সেই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য বলছিলেন, এরকম একটা বিষয়। এবং প্রধান উপদেষ্টা শুরুতেও মানে এনসিপি গঠনের আগেও বলেছেন যে তিনি উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তাদের পক্ষে প্রচারণাও মানে বলেছেন যে তারা কত ভালো, তাদের মধ্যে কোনো দুর্নীতি নাই ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা তিনি তখনও বলেছিলেন। এখানে কি আপনি কোনো পক্ষপাতিত্ব দেখেন, নাকি এটাকেও আসলে আপনি মানে সহজভাবেই দেখতে চাইবেন? না, এটা কোনো নির্দোষ নয়। এখানে আমি পক্ষপাতিত্ব নয়। এখানে আমি একচোখা দেখতে পাচ্ছি। কারণ প্রকৃষ্ট একটা উদাহরণ হচ্ছে সজীব ভুঁইয়া। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বোধহয় তার পুরো হুম, নাম। আপনি দেখেন, পকেটে টাকা ছিল না, ভাত খেতে পারেনি, এই সমস্ত কথা বলেছে না? এখন প্রাডো গাড়িতে চড়ছে।
প্রাডো গাড়ি চড়া, ধরেন আমরা যারা বিদেশে বহু বছর ধরে বসবাস করছি, পরিশ্রম করে অর্থ উপার্জন করছি, আমাদের কষ্ট হবে বা আমরা কিনতেও পারছি না এরকম গাড়ি। কিন্তু বাংলাদেশে হঠাৎ করে নাই রিক্সা থেকে প্রাডো গাড়িতে চলে যাওয়া, এটা সততার লক্ষণ। আর আমি আরো একটু বলতে চাই আপনাকে, শুধু এ নয়, ওদের সাথে যারা ছিল তারা আঙ্গুল, আমরা আগে জানতাম আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এরা তো আঙ্গুল ফুল তাল গাছ হয়ে গেছে, পুরো তাল গাছ হয়ে গেছে, এক একটা বট গাছ হয়ে গেছে। আপনি দেখেন যে প্রথমে বলেছে আমাদের বাড়ি নাই, ঘর নাই, ওই এলাকা সবচেয়ে ভাঙা বাড়িটা আমার, এখন দেখা যাচ্ছে সবচেয়ে ভালো বাড়িটা তার। মানে রাতারাতি জমিদার পিতা, রাতারাতি আপনার কি বলে যে ধনী অভিভাবক পেয়ে যাওয়া সব ছেলেরা আলাদিনের চেরাগের মতো। প্রধান উপদেষ্টা এখন এগুলি বলতে বাধ্য, কারণ উনি তাদের কাঁধে ভর করে এসছেন। তাদের ভর করে এসছেন, তাদের কথা আপনি বলবেন, এটা স্বাভাবিক, কিন্তু আমরা এটা নিতে পারবো না। আমরা নিতে পারবো না এই কারণে আমরা বিগত সরকারের পাচার, অর্থ পাচার এবং যারা ফুলে ফেপে ধনী হয়েছিলেন তাদের বিরুদ্ধে যেমন বলেছি, এখনো আমরা বলছি যে এনসিপির এই ছেলেগুলো শিক্ষামন্ত্রী হবে, এই কথাটা আমার কাছে মহা হাস্যকর মনে হয়েছে। যারা শিক্ষা সংস্কৃতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে বাংলাদেশে, যারা ইতিহাস বদলে দিচ্ছে, মবক্রেসি যেটাকে বলছি আমরা, যে মবের মাধ্যমে যারা আমাদের শিল্পকলা থেকে আরম্ভ করে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, আপনি আমাকে বলেন আমাদের জীবদ্দশায়, আমি প্রায় আপনার 70-এর প্রায় দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছে আমাদের বয়স। তো আমি যেটা জানতে চাচ্ছি, আমাদের এই জীবদ্দশা আমরা কখনো বাংলাদেশে শিক্ষকদের এইরকম অপমান দেখিনি। এইভাবে কান ধরে জুতো পেটা করে গলায় জুতোর মালা দিয়ে এরা যদি শিক্ষামন্ত্রী হয়, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি হবে? সেটা কি উপদেষ্টা মহাশয় একবারও ভেবেছেন? খুবই নিন্দনীয় একটা বিষয় আপনি বলছিলেন শিক্ষকদের, মানে আমারও শিক্ষকতা করবার সুযোগ হয়েছে। জায়গাটা আসলে খুব বিশেষ একটা জায়গা বলে আমিও বোধ করি, কিন্তু শিক্ষকদের এত দলীয় মানে ভাবে থাকা, এটাও কি মানে আপনার দীর্ঘ জীবনে, আপনি বলছিলেন যে অভিজ্ঞতার জীবন, সেখানে আপনি দেখেছেন যে এত দলীয় বা দলকানা শিক্ষক গোষ্ঠী হয়ে যায়? দেখুন, দল কানার জন্য আপনি অন্য ধরনের শাস্তি তাকে দিতেই পারেন, নিশ্চয়ই। তাকে বহিষ্কার করতে পারেন, তাকে কি বলে চাকরি থেকে খেদিয়ে দিতে পারেন, তার গ্র্যাচুইটি বেনিফিট বন্ধ করে দিতে পারেন, এমনকি তাকে আইনেরও মুখোমুখি করতে পারেন। কিন্তু আপনি তার গায়ে হাত তুলতে পারেন না, আপনি তার গায়ে কিছুতেই হাত তুলতে পারেন না, এবং আপনি তাকে গিয়ে চেয়ার থেকে টেনে তুলে নিতে পারেন না। আপনি নিশ্চয়ই দেখেছেন, শুধু পুরুষ বলে নয়, নারীদেরও তাই করা হয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু জেন্ডার কাজ করেনি, এই ক্ষেত্রে কাজ করেছে তাদের হীনতা, তাদের আক্রোশ, তাদের আগ্রাসী মনোভাব। আপনি গতকাল দেখেছেন মিরপুর স্টেডিয়ামে টুকরো টুকরো করে দিয়েছে সবকিছু, মিরপুর স্টেডিয়ামের বাইরে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে। আবার মবেচরাই নিজেদের ক্রিকেটের জন্য গর্ববোধ করছে। এই যে স্ববিরোধিতা, ধরেন শিল্প, সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া, সব জায়গায় আপনার একটা দাপট এবং রাজত্ব কায়েম করার যে একটা প্রবণতা, উষ্ণতা, উত্তেজনা, এইটা কিন্তু আমি মনে করি যে সবচেয়ে বেশি আঘাত করেছে শিক্ষাকে। আপনি দেখেন, তাহলে আমি যেটা বলতে চাই, যে বাচ্চাগুলো 5-6 বছরের, যে বাচ্চাগুলো এখনো 10 বছরের নিচে, যারা প্রিয় এবং দেখে শেখে, তারা কি শিখছে? আমি সবচেয়ে যেটা শঙ্কিত হই, প্রায় প্রতিদিন আমি এই ব্যাপারটা বলি আমার প্রিয় মানুষদের, যে বাংলাদেশে যারা বসবাস করেন, যাদের টিনেজ বলি বা আরো কম, তাদের মনের উপর যে প্রভাবটা পড়ছে, এইটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আপনারা আমেরিকা থাকবেন, নোবেল পেন, আপনাদের পরিবার থাকবে বাইরে, সব রাজনীতিবিদদের, কিন্তু দেশের এই হতভাগ্য মানুষগুলো যাদের ছেলেমেয়েরা সেখানে বড় হচ্ছে, তারা একটা আতঙ্ক, একটা আতঙ্কিত জনপদের ভেতর বড় হচ্ছে, যেখানে তারা শিখছে টিচারকে জুতো পেটা করা যায়। এটা কিভাবে মানবো? জি, জনাব অজয় দাশগুপ্ত, আপনি বলছিলেন যে আসিফ মাহমুদ বা এনসিপিতে তারা যেভাবে আঙ্গুল ফুলে কলা গাছ থেকে তাল গাছ, বট গাছ হয়ে যাচ্ছেন, কিন্তু তাদের বিরুদ্ধে দুদকে কোনো ব্যবস্থার বিষয় আমরা দেখছি না। কিন্তু দুদককে সম্প্রতি দেখলাম আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীর, তার বিরুদ্ধে দুদক আবার নতুন করে মামলা করেছে। এমনিতেই তিনি সন্ত্রাস দমন আইনে ইতোমধ্যেই কারাগারে আছেন, তার নামে মামলা হয়েছে, রিমান্ডেও ছিলেন, এখন কারাগারে আছেন। আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি সম্ভবত আপনার এখানে জয় মামুনের একটা সাক্ষাৎকার শুনেছিলাম, আমাদের সাংবাদিক বন্ধু, তিনি তার বিরুদ্ধে কেস দিয়েছিলেন, তিনি নিজেই জানেন না এই কেসটা কেন হয়েছে এবং তার নাম কে দিয়েছে এবং কারা এটা তাকে দিয়ে করিয়েছে, পরিষ্কার বলেছিলেন। তো এই ধরনের একটা বিষয়ে দেখ, আনিস আলমগীর কথা বলতে চেয়েছিল, কথা বলেছিল কিছু, এরকম কথা তো সবাই বলছে। ওই যে আপনার একটা ধরা আছে 70-75 সালে খুব জনপ্রিয় ছিল, যে ধরা না যাবে না, যাবে না, রক্ত দিলাম এমন স্বাধীনতা। এরকমই তো দেখছি আমি, একটা মানুষ কথা বলেছে,
যখন তাকে যে যে ঘটনায় তাকে হয়েছে সেই দিন তো তিনি সেখানে ছিলেনই না। এবং আপনি একটু যদি গভীরভাবে দেখারও দরকার নেই, একটু ভালো করে বুঝবেন যে এই ঘটনাটা বানোয়াট এবং তাকে একটার পর একটা কেস দিয়ে পর্যুদস্ত করা হয়েছে। এটার আমার মনে হয় দুটো উদ্দেশ্য থাকতে পারে। একটা উদ্দেশ্য থাকতে পারে না, আছে দুটো উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য বন্ধ করে দেওয়া দেশের ভেতরে, এবং আরেকটা হচ্ছে যারাই মুখ খুলবে তাদেরকে এইভাবে শাস্তির মুখোমুখি। এবং আমি বলবো যে এই যে সাংবাদিকতা এবং সাংবাদিকের প্রতি যে এই ধরনের অনাচার, কিন্তু আপনি দেখুন সমস্ত সাংবাদিক এবং সংবাদ মহল নিশ্চুপ হয়ে আছে, মিনমিন করে প্রতিবাদ করছে। এটার পেছনে কিন্তু আমাদের বিগত সরকারের কথা আবার চলে আসবে এখানে। তারা এমন একটা প্রক্রিয়া চালু করেছিল, তখন কথা বলতে হতো ভয়ে এবং একটা মুখের আড়াল, আর এখন আপনি কথা বলতেই পাচ্ছেন না। এটাই হচ্ছে তফাৎ। জি, কিন্তু আমাদের আইন উপদেষ্টা বলছেন এখন সবার বাক স্বাধীনতা আছে, সরকারেরই নাই। মানে এই প্রসঙ্গে মনে হলো তাই একটু বললাম। আমি দেখছিলাম যে জনাব তারেক রহমান সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়, মত বিনিময় করছেন। সেখানে সাংবাদিক মাহমুদুর রহমান তাকে বলছেন যে শেখ হাসিনার আমলে যে সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন, কারাগারে গেছেন, তাদের একটা নাম বলছিলেন। এবং তারপরে আমরা দেখলাম নুরুল কবির, সাংবাদিক নুরুল কবির, তিনি বললেন এই সময়ে সাংবাদিকরা যারা কথা বলার কারণে বা ভিন্ন মতের কারণে নির্যাতিত হচ্ছেন, কারাগারে আছেন, তাদের বিষয়টিও তারেক রহমান তার প্রভাব, এখন যতটুকু প্রভাব আছে সেই থেকেই যতটুকু ন্যায় করতে পারেন বলে তিনি এই বিষয়টা উত্থাপন করলেন। আমলে নিয়েছেন বলে মনে হয় বিষয়টা? জনাব তারেক রহমানকে আমলে নিয়েছেন বলে মনে হয়? তারেক রহমান জি। একটু, আমি একটা কথা বলি, আমি আমাদের রাজনীতির অনুসারী ছিলাম না, কিন্তু এই ভদ্রলোক মানে এতে ১৭ বছর থাকার ফলে আমার মনে হচ্ছে তার মধ্যে গণতান্ত্রিকতার হাওয়া লেগেছে। আপনি হয়তো খেয়াল করেছেন প্রেস কনফারেন্সে একজনকে মহামান্য বা মান্যবর এরকম একটা কিছু না বলতে সরাসরি বলে যাকে মাননীয় এরকম সম্বোধন মাননীয়। করবেন না, এবং তার কথাটার মধ্যে একটা পরিমিতি বোধ কাজ করছে। আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, দেখেন, এটার জন্য আমি জানি আমি আক্রান্ত হব, নিন্দা হইব, কিন্তু এই কথাটা বলতেই হবে, ম্যানারের দিক থেকে বিএনপির নেতাগুলো আমাদের আওয়ামী লীগের নেতাদের থেকে অনেক বেশি এগিয়ে, এখনো এগিয়ে আছেন, কেউ কেউ বাদে। এইটার কারণ হতে পারে তারা, আমি মনে করি কি যে বিএনপির মধ্যে মুসলিম লীগের একটা মানে যে অংশটুকু ছিল তারা এসে বিএনপিতে দিয়েছিল, এবং খুব স্বাভাবিকভাবে কংগ্রেস এবং মুসলিম লীগ এলিট এবং এলিট মুসলমানদের দল ছিল। সেই কারণে আমি মনে করি বিএনপির মধ্যে এক ধরনের এলিটিজম আছে। তো আমি আশা করব যে, আমার জানি মনে হয় যদি তারেক রহমান, এখন ধরেন আমাদের দেশে যেটা হয়, তেল এত বিষাক্ত এবং এত পিচ্ছি, এখন আপনি যদি সারা পথে তেল ঢেলে দেন, হেঁটে যাওয়ার সময় কোনো এক জায়গা অস্বাভাবিক নয়। যদি সেটা থেকে তিনি মুক্ত থাকতে পারেন, হয়তো তিনি এই বিষয়ে মনোযোগ দেবেন, কারণ তাদের বিলেতের কিছু শিক্ষা, গণতন্ত্রের কিছু আভাস মধ্যে পরিলক্ষিত হয়েছে বলে মনে হচ্ছে। জি, কিন্তু আমি সেদিন আমার আরেকটা অনুষ্ঠানে সাংবাদিক মাসুদ কামাল ছিলেন। আমি জিজ্ঞাসা করছিলাম যে সাংবাদিকরা তো তেল কেন দেন? মানে সাংবাদিকদের সমস্যাটা কি? আগেও মানে তেলের বস্তা, মানে তেলের ড্রাম নিয়ে বসতেন মনে হতো। এখনো এরকম একটা তেল দেওয়ার জন্য খুব উদগ্রীব হয়ে থাকেন। কেন এত সাংবাদিকরা তেল দেন? তেল খায়, আগে তো দিয়েছে ঘি, তারপরে আপনার মাখন, যা যা সব দিয়েছে। আপনি খেয়াল করেছিলেন যে বিগত আমলে কিন্তু এটা গ্রহণ করা হতো, হুম, দারুণ এনজয় করতেন, দারুণ এনজয় করতে। আপনার হাসি পুরোনো ভিডিও গুলো দেখুন, হাসি হাসি মুখে ইয়ে, মানে কি, এবং খুব মানে ইনিয়ে বিনিয়ে, না আমাকে এরকম বলতে হবে না, মানে আরেকটু বলো, হ্যাঁ, এইরকম এরকম একটা, এরকম কিন্তু দৃশ্য ওখানে আমরা চিত্র দিই। আসলে কি হয় জানেন তো, মানে আপনার একটা বাথরুমে মানে লোকজন গেলে শুধু গান করে, তো গৃহীতা বলছে একদিন যে আপনারা এরকম কেন, আপনারা বাথরুমে গিয়ে গান করবেন? তো বলে যে আমি কিন্তু করি। তাই নাকি? ওই বাসায় ওই ভদ্রলোক বেড়াতে গেছে একদিন, তো উনি বাড়ি জোরে গান করছে, তো বলছে আপনি কেন গান করলেন? বলে আমি কি জানতাম যে বাথরুম কি নেই? হুম, বুঝতে পেরেছেন? হুম, এখন এমনই একটা জায়গা, যে ওখানে যাবে তাকেই তেল দিতে হবে। তেল না দিলে, এখানে ধরেন খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় কাজ হুম, করেছে বলে আমার মনে হয়েছে। কেউ তেল দিয়েছেন নিজের পদবিটা ধরে রাখার জন্য, হুম, কেউ তেল দিয়েছেন অর্থকড়ির জন্য, কেউ তেল দিয়ে জমি পাওয়ার জন্য। আর এখন শুরু হয়েছে কি করে প্রমাণ যায় যে আমি আপনার পক্ষে হুম, ছিলাম,
এবং আমি আপনাকে আরো অনেক বেশি তেল দিতে পারি। আমার তো মনে হয় এই প্রতিযোগিতাটা শুরু হয়ে গেছে। জি। আমি সাংবাদিক আনিস আলমগীরের প্রসঙ্গটা বলছিলাম। এখন একটু আজকেই একটু প্রথম আলোতে দেখছিলাম যে প্রফেসর আবুল বারাকাত অর্থনীতিবিদ অধ্যাপক তিনি তাকে আদালতে তোলা হচ্ছে, আদালত থেকে নেওয়া হচ্ছে। তিনি জামিন পাচ্ছেন না। প্রায় ৭ মাস হয়ে গেছে তিনি কারাগারে আছেন। এবং সেখানে মানে ওই রিপোর্টে বাবা মেয়ের একটা আবেগঘন অবস্থার বর্ণনা সেখানে করা হয়েছে। এবং তাকে হাতকড়া পরিয়ে তাকে প্রশ্নও করা হয়েছে। মানে একজন আইনজীবী প্রশ্ন করছিলেন যে তাকে জঙ্গিদের মতো করে নিয়ে যাওয়া হচ্ছে কেন? তখন আর এক মানে আইনজীবী, দুদকের আইনজীবী বলছেন যে তিনি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে ২৯৭,৩৮,৮৭,৮৭,২৯৬ টাকা আত্মসাৎ করেছেন, যা সুদে আসলে আরও অনেক বড় অঙ্ক বলছেন। তো এই হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ। তাকে এভাবে করে নিয়ে যাওয়া হচ্ছে, তার জামিন হচ্ছে না। এটাকে এই মানে এইটি আসলে কেমন ইঙ্গিত দেয়? এটি কি আসলে স্বাভাবিক হবার কথা? আচ্ছা দেখুন, আবুল বাদ সম্পর্কে পজিটিভ কিছু ধারণা আছে। তিনি একজন গবেষক ছিলেন মানে অর্থনীতির বিষয়ে, এবং তার সাথে আমার একটা মঞ্চে কথা বলা শুরু হয়েছিল। ভালো বলেন, তথ্য ভিত্তিক কথা বলেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনি যেগুলো বলছেন এগুলো আসলে মূল কারণ নয়। এগুলো মূল কারণ হলে বাংলাদেশ থেকে রিজার্ভ উধাও হয়ে যাওয়ার যে ঘটনা ঘটেছিল, তাদের কাউকে কাউকে আমরা 14 শিখের ওপারে দেখতাম। ওগুলো নিয়ে কোনো কথা হয় না। কিন্তু আবুল বারাকাতকে নিয়ে আবুল বারাকাত এই দেশে প্রগতিশীল ব্যাংকিং এর কথা বলতে গিয়ে এমন একটা ধর্মান্ধ গোষ্ঠীর বিরোধিতা করেছিলেন যারা আজকে নেপথ্য নিয়ন্ত্রণ করছে। তারা শাহরিয়ার কবির এবং আবুল বারাকাতকে হাত করা নয়, পারলে পায়ে কারণ তাদের স্বার্থে বিরুদ্ধে এই দুই বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদ প্রবলভাবে লড়াই করেছিলেন। এবং এটাই হচ্ছে আবুল বারাকাত সব অপরাধ আমার বিবেচনায়। এবং এই কারণে তার ভবিষ্যৎ এবং তার মুক্তি এবং তার জীবন সত্য। জি। আহ এবারে একটু আরো কিছু প্রেক্ষাপটের দিকে যাই। মানে নির্বাচন সামনে। কিন্তু এখন আমরা দেখছি ৭ কলেজের শিক্ষার্থীরা তারা প্রায়ই করেন। এখন নির্বাচনের আগেও দেখছি তারা এখন অধ্যাদেশ মঞ্চ নামে করে একটা বড় আন্দোলন গড়ে তুলতে চাইছে যে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তাদের। এদিকে ইনকিলাব মঞ্চ তারা হাদি হত্যার বিচারে যে চার্জশিট হয়েছে সেটাকে নারাজি বলছে। তাতে আপত্তি জানিয়ে তারা আরো বড় করে আন্দোলন, তারা বিক্ষোভ মিছিল করছে সারা দেশে। এরপর যমুনা ঘেরাও, এরপর সংসদ ভবন ঘেরাও, এরকম কর্মসূচিও আসতে পারে বলে তারা ইঙ্গিত দিচ্ছেন। অন্যদিকে লুট হওয়া অস্ত্র উদ্ধার হয় নাই। মাঝে মাঝেই দেখা যাচ্ছে গুলির ঘটনা, বিভিন্ন রাজনৈতিক নেতা বা কর্মীরা তাদেরকে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা হাদিম হত্যার আগে পরে হয়েছে ঘটনাগুলো। একটা মামলাও রিটও হয়ে গেছে যে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। এখন মানে সেই পুরনো প্রশ্নটা, এত কিছু যে ঘটছে এগুলো কি বিচ্ছিন্ন নাকি এর মধ্যে কোনো আসলে পেছনে কোনো ক্রীড়ানক হিসেবে কিছু কাজ করছে? কি মনে হয়? দেখুন, এটা তো 100% সবাই বুঝতে পারে যে এটার পেছনে যদি শক্তি না থাকে, কারণ যাদের কথা আপনি বললেন ঠিক আছে, ওই পর্যন্ত আন্দোলনে হাজার হাজার মানুষ এসছে, বলতে গেলে লক্ষ মানুষও হয়তো হয়েছে, ঠিক আছে, তারা সার্থক হয়েছে। পরে তারা তো আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেছে। এমন অবস্থা দেখবেন 15-20 জন, 50 জন, 100 জন, 500 লোক, তাদের কি শক্তি আছে এগুলি করার? পেছনে টানানো হচ্ছে। এবং একটা জিনিস আমি এটা খুব পরিষ্কার করে বলতে চাই, ধরেন যে রাজনীতি যদি না থাকে, রাজনৈতিক সরকার যদি না থাকে, তাহলে ডাকেন না কেন, তার তো আসলে দরদ নেই। দরদ কেন থাকবে? আপনি আপনার বাচ্চার প্রতি যে দরদ, আপনার আয়ার কি সে দরদ থাকবে? কেয়ারটেকারের কি সে দরদ থাকবে? কেয়ারটেকার তার কর্তব্য কর্ম করবে এবং ভাত হবে, মাছ খাওয়াবে, সব খাওয়াবে। গলায় কাঁটা লেগে গেলে বের করে আনবে না বা আপনার মতো উদ্বিগ্ন হবে না আপনার তার নেই। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে যারা এটি দিয়ে এগুলো করাচ্ছে, তারা ঠিক পরিকল্পিত ভাবে কি করলে কি হয়। আমার মনে হচ্ছে একটা প্রেসার গ্রুপ বা যেটা আমরা বলছি যে এটাকে রাখা হচ্ছে যাতে আরো নির্বাচনের সময় হাতিয়ে নেওয়া যায়, কোয়ালিশন হাতিয়ে যাবে, বিরোধী দল হাতিয়ে নেওয়া যেতে পারে, আসন হাতিয়ে নেওয়া যেতে পারে, ভয় লাগিয়ে অনেক কাজ করানো যেতে পারে। এবং যে ভয়টা বাংলাদেশ এখনো কাটিয়ে পারে, কি করে কাটিয়ে উঠবে? এই দেশে সবচেয়ে নিরাপত্তা বাহিনীর কাছের মানুষ মানে আমাদের নিকট মানুষ, সেই পুলিশ হত্যারই কোনো বিচার হয়নি, পুলিশ হত্যা নিয়ে কোনো কথা হয় না। এই দেশে মিলিটারির অস্ত্র কেড়ে হয়ে, এবং আপনি দেখেন এইরকম একটা হঠাৎ ক্ষিপ্র হয়ে যাওয়া সমাজ
এবং এই মাঠে নামিয়ে যে ফায়দা লোটা সেই প্রক্রিয়াটা এখনো হয়নি। আমার মনে হয় নির্বাচনের চাইতেও নির্বাচনের আগে এবং পরে এদের কি প্রভাব সেটা দেখা উচিত। এবং যারা সবচেয়ে যেটা মূল কথা যেটা বলতেছিলাম যে ওই যে অভিভাবকত্ব, অভিভাবক শূন্য, এইটা বারবার প্রমাণ হচ্ছে। আপনার ভালো খারাপ যাই বলি না কেন, আগের সরকারের আমলে কেউ না কেউ বেরিয়ে এসে কথা বলতো, এমনকি জিনিসটা নিয়ে কথা বলতেন, এবং তিনি কথা বললে ওই সমস্যাটা ভালো থেমে যেত। কিন্তু এখন ওই ভরসার জায়গাটুকু বাংলাদেশে কিন্তু মানুষ করেন, মানুষ কিন্তু কে ক্ষমতা থেকে গেছে কে ক্ষমতায় আসবে যে বেশি ক্ষিপ্ত হয়েছে যে তারা যা চেয়েছে তা পায়নি, তাদের শান্তি গেছে, তাদের স্থিতিশীলতা গেছে, তাদের উন্নয়ন গেছে, এমনকি তাদের আমেরিকার ভিসাও গেছে। মবের অত্যাচার সহ্য করা ছাড়া তাদের সামনে তো আর কিছু নাই। জি। মানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন, মানে আপনি বলছেন কি কি গেছে, প্রধান উপদেষ্টা তো বলেছিলেন দায়িত্ব নেবার পর যে বাংলাদেশ, সবাই বাংলাদেশ হতে চাইবে, বাংলাদেশ একটা প্রেরণা যোগাবে। কিন্তু আমরা সম্প্রতি দেখলাম নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি বলছেন, দুঃখিত, তিনি বলছেন যে বাংলাদেশ হতে দিতে চাই না, আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে চান না। হ্যাঁ, যেখানে মানে আগে পাকিস্তানের পার্লামেন্টে বলা হতো বাংলাদেশ হয়ে দেখাও, আগে বাংলাদেশ হয়ে দেখায়, সেখানে এখন বলা হচ্ছে যে বাংলাদেশ হতে দিতে চায় না। এটা আসলে কি বার্তা? মানে অনেক কিছু নাই নাই বলছেন, নতুন বন্দোবস্ত কি হলো সেটাও একটু শুনি। দেখেন, এটা যেটা বললে সুশীল আর কি যিনি বলেছেন এই কথাটা, আমি আমার একটা ফেসবুকে আমি লিখে, আমার মনে হয়েছে কি জানেন তো, নারী তো, হুম। নারী হচ্ছে মহিলা এবং মা, উনি আগেই টের পেয়ে গেছেন যে বাংলাদেশ কোন জায়গায় যাচ্ছে, ভাব করেছে আর যাই হোক দেশকে আমি বাংলাদেশ হতে দিব না। এবং যে রেফারেন্সটা আপনি দিলেন পাকিস্তানের কথা, পাকিস্তানের বুদ্ধিজীবীরা, আমার এখনো মনে হয় পাকিস্তানের একেবারে আপ ক্লাস বুদ্ধিজীবীদের একটা আলোচনায় আমাদের দেশ নারীর উন্নয়ন নিয়ে ওরা আলাপ করতে করতে বলেছিল যে সুইজারল্যান্ডের জন্যই আমাদেরকে আগে বাংলাদেশ হতে দাও। এই জায়গাটা থেকে আমরা কোথায় নেমে এসেছি? আপনি বললেন যে দেখুন, ইদানিং একটা কথা, ঠাট্টা কথা তো সত্যি, যেসব দেশেই নোবেল শান্তি পুরস্কার গেছে সেসব দেশেই দেখা যাচ্ছে না কোনো ধরনের একটা অশান্তি তৈরি হয়েছে। এটা দুটো কারণ হতে পারে, একজন ব্যক্তি যখন সমাজ জাতি ছাপিয়ে বড় হয়ে ওঠে সেটাও তো একজনের এক নায়ক, তাই না? এবং সেই ইমেজটা যখন সবকিছুর চাইতে বড় হয়, শত্রু কিন্তু সবচেয়ে বড় শত্রু, তখন হয়তো তার ছায়া শত্রুই তাকে এবং দুর্ভাগ্যজনক ভাবে আমরা নোবেল বিজয়ীর হাতে পড়ে শান্তি পরিবেশে অশান্তির সবচেয়ে খারাপ জায়গায় চলে এসেছি। এবং আপনি যে বললেন যে অবনতিরও একটা চূড়ান্ত পর্যায়ে আমরা নেমেছি, যেখানে ভিসা বন্ধ, যেখানে নেপালের মতো দেশ, নেপাল এখনো আমাদের চাইতে বহু অংশে পিছিয়ে, না অথচ নেপাল বলছে যে বাংলাদেশ হতে দেব না। এই যেটা আপনার হতাশার কথা, এই যে একটা আমাদের আসলে উত্তেজিত হওয়ার, কিন্তু হচ্ছে না কিন্তু। এবং দেখেন, হতাশ হলেও বলতে পারছেন না, বারবার আপনাকে যেটা বলছি, এখন যারা বাস করছে তারা অনেকটা মাছ নয়, জিয়ানো মাছের মতো বেঁচে আছি বেঁচে, কিন্তু তাদেরকে পুকুরে ফেলতে হবে, রাজনীতি পারবে তাদেরকে আবার তখন তারা ওখানে সাঁতরাবে, একে অপরকে মারবে, আবার উঠে আসবে, সার্ভাইভাল অফ দা ফিটেস্ট আমরা দেখতে পাবো যদি রাজনীতি ফিরে আসে। আপনি মানে আমি প্রসঙ্গক্রমে বলছি, কোনো একটা উপদেষ্টা আপনার নেগেটিভ কথা ছাড়া আপনি কোনো পজিটিভ কথাই আপনি শুনবেন। গত বছরে বাংলাদেশে পজিটিভ কথাবার্তাই বন্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশকে অবনত করার একটা বিশাল কারণ বলে আমি মনে করি। জি। কোনো মানে একটু নেটে একটু সমস্যা হচ্ছে। কথাগুলো মাঝে, মাঝে কেটে, কেটে যাচ্ছে। আ আশা করি যদি মানে ভালো করার কোনো উপায় থাকে সেটা চেষ্টা করতে পারেন, অথবা আমি কন্টিনিউ করি যে আপনি ক্রিকেট অঙ্গনের কথা বলছিলেন। ক্রিকেট অঙ্গনের কথা জি বলছিলেন, ক্রিকেট অঙ্গনের কথা একটু আসি যে সেখানে তো সমস্যা দেখতেই পাচ্ছি। শুরু হলো সেই ভারতের আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়া, তারপরে আমরা বিশ্বকাপ জি খেলতে যাব না এই সিদ্ধান্ত, মানে ধারাবাহিকতাগুলো একটু বলছি। তারপরে তামিম ইকবালের একটা মন্তব্য যে একটু এটা আবেগ দিয়ে না, এটা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিসিবি পরিচালক নাজমুল তিনি বলে ফেললেন যে তিনি ভারতের দালাল তামিমকে। তার পাশে দাঁড়ালেন বিসিবির আরেক পরিচালক সঙ্গীত শিল্পী আসিফ আকবর। তিনি বললেন বিদেশি দালালদের এখন চিনে রাখা দরকার আর কি, তাছাড়া ইতিহাস নিয়ে সংশয় থাকবে। এখন দেখলাম যে নাজমুল ইসলাম তারপরে শুরু করলেন যে ক্রিকেটাররা মানে ক্ষতিগ্রস্ত হবে, বিশ্বকাপ না খেললে বিসিবি ক্ষতিগ্রস্ত হবে না, এবং তাদের কাছ থেকে কি টাকা ফেরত চেয়েছি, কোটি কোটি টাকা, মানে অনেক টাকা খরচ করা হচ্ছে তাদের জন্য, কিন্তু তারা একটা বিশ্বকাপ আনতে পারেন নাই, এরকম কথা। তারপরে ক্রিকেটারদের আপত্তি, নাজমুলকে অব্যাহতিও দেওয়া হয়েছে।
আমরা দেখেছিলাম পিনাকি ভট্টাচার্য, প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং প্রভাবশালী অ্যাক্টিভিস্ট, তিনি বলেছেন যে নাজমুলকে কে সরায়, নাজমুল থাকবে দেখি কে তাকে সরায় তার পোস্টে। এই যে ঘটনা পরম্পরা, আপনার কাছে কি মনে হলো? এগুলো কেমন হলো, কেন হলো? এই ক্রিকেট নিয়ে এইটা যে ঘটেছে, আমি যে কোনো পক্ষে বলতে গেলে এটা নিয়ে কথা হবে এবং গালাগালি করা হবে, কিন্তু সত্যটা হচ্ছে, দেখেন, বারবার যখন আমি কাউকে আক্রমণ করব, বিষোদ্গার করব, সেও এক পর্যায়ে করবে, রিটেলিয়েশন তো হবেই না। আমি ভারতকে একবারও সমর্থন করছি না, তাদের উচিতই হয়নি এই ধরনের একটা সিদ্ধান্ত সরাসরি বলা এবং এইভাবে রিয়াক্ট করা একটা খেলোয়াড়ের বিরুদ্ধে। কিন্তু যেভাবেই হোক এটা ঘটে গেছে, এবং ঘটে যাওয়ার পরে এটাকে মিনিস করার পরিবর্তে একচোখা যে সিদ্ধান্তগুলো, দেখেন যেটা আপনি বললেন, ইকবাল কি আমাদের চট্টগ্রামের মানুষ এবং আমার বাড়ির কাছাকাছি তাদের বাড়ি, যে তাকেও ভারতের দালালা হচ্ছে। মানে আপনি ন্যায্য কথা বললেই ভারতের দালালে পরিণত যাচ্ছেন এই দেশে। আগেও হয়েছে, এখনো এইসব কথা বলা হচ্ছে। মুশকিল হচ্ছে যে পরিষ্কার ভাবে বলা হয়েছে যদি এটাতে আমরা অংশ না করি এবং সমঝোতা না হয়, তাহলে হয়তো জীবন ছাড়া কেউই আমাদের সাথে ক্রিকেট খেলবে না। এবং ক্রিকেট যে টাকা পয়সা এবং যে বোর্ড থেকে যে পয়সাগুলো পাওয়া যায়, যে সাহায্য, সেগুলো পাওয়া বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশে ক্রিকেট রসাতলে যেতে বাধ্য। ধরেন একজন খেলোয়াড়ের জন্য আমার মনে হয় সবসময় ওয়ে টু কম্প্রোমাইজ, কথা বলে আলোচনা মাধ্যমে অনেক কিছু সমাধান করা যায়, কিন্তু এইখানে এটা একগুঁয়েমিতে চলে গেছে। একজন উপদেশ দেখলাম তিনি নাক গলিয়েছেন এবং তিনি বড় বড় কথা বলেছেন, অথচ জয়শঙ্কর যখন তাকে দেখলাম বিগলিত ভাবে তার সামনে দাঁড়িয়ে থাক, তার মুখের হাসি যায় না, অথচ জয়শঙ্কর পাথরের মতো নির্মম। তাহলে এই যে আসিফের কথা বললেন, তিনি তো বলিউডে গান গেয়ে পোজ দিয়েছিলেন যে মানে জীবন সার্থক হয়ে গেছে, বিয়ে করেছে। তো নিজের বেলায় আপনি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হতেন, ভারতে নিজেকে অ্যাকসেপ্টেন্সটাকে সেলিব্রেট করছেন, আর ক্রিকেটের কথা হচ্ছে আপনি বিধ্বংসী ভূমিকা নিচ্ছেন। তামিম ইকবালের ভারতের দালাল, সাকিবকে খেলতে দিচ্ছেন না, মাশরাফির পুড়িয়ে দিয়েছেন। তো দেখে শুনে আমার যেটা মনে হয় যে যখন কাটাই হয়েছে জাহান্নাম ক্রিকেট, তাহলে আর বাকি থাকবে কেন ক্রিকেট, এরকম কিছু একটা। জি, একদম শেষের দিকে শেষ প্রশ্ন করি যে আওয়ামী লীগ প্রচারণা চালাচ্ছে নো ভোট নো ভোট। তারা বলছে যে ভোট বর্জন করবার কথা। আপনার কি মনে হয়? অন্যদিকে আমরা দেখছি যে জামাত এবং বিএনপি দুপক্ষই বেশ বেশ মানে সরাসরি আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে। আসলে কি হবে? আওয়ামী লীগের ভোটাররা তাদের আহ্বানে সাড়া দেবে, নাকি আহ, আওয়ামী লীগের যে আহ্বান সেটিতে সাড়া দেবে? দেখুন, এখন আওয়ামী লীগ যারা পাঁড় সমর্থক এবং যারা স্টেট, আমি বলবো, যাদেরকে সবাই এমনিতেও ভোট কেন্দ্রে যাবে না, অমনিতেও যাবে না, তারা গেলে ক্রান্ত হবে। এবং তাদের অনেকেই আসলে হয় আত্মগোপন করে আছেন বা করেছেন। আওয়ামী লীগের এই মানে আপনার যে আবেদন বা যে প্রচার, সেটা তারা করতেই পারে তাদের রাজনৈতিক স্বার্থে। তো আমার জানি মনে হয় মানুষ ভোট দিতে যাবে। ভোট দিতে যার তিনটে কারণ আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। প্রথম কারণ হচ্ছে বহু বছর মানুষ দেয়নি, তাহলে মানুষ উঠবে না, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ এই মব এবং রাজনৈতিক কর্মকাণ্ডে, এটা থেকে পরিত্রাণের জন্য অনেক মানুষ যাবে। আর তৃতীয় হচ্ছে বিএনপির একটা স্ট্রং সাপোর্ট বেস আছে, যেটা আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের অনেকেই আসলে বিএনপি কে সমর্থন করে এই যাত্রা নিজেদের যান বাঁচাতে চাইবে বলে আমার। এবং আমার আরেকটা কথা মনে হয়, অনেক কাগুজে আহ্বান হয়তো অন্তর থেকে আওয়ামী লীগও চায় যে সরকার এসে অন্তত এই সরকারটা হতে যাক, আমার মনে হয় এরকম। জি, আপনি তাই মনে করছেন। একটা অভিযোগ ভারতের পক্ষে, ভারত নিয়ে যেহেতু অনেক কথা হলো, তারা বাংলাদেশের মানে যেই মূল অভিযোগটা বাংলাদেশের প্রতি তোলে, অন্তত আনুষ্ঠানিকভাবে, সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বাংলাদেশে। কদিন আগে দীপু বিশ্বাস তার সাথে যে নির্মম মেরে ফেলে। ঘটনাটি ঘটে গেল, প্রায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, যেমন সিলেটের গোয়াইনঘাটে দেখলাম, সেখানে এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। মানে আপনি কি আপনার নিজের অভিজ্ঞতা থেকে একটু বলবেন আসলে, ধরেন আপনার চেনা এরিয়া, পরিবার পরিজন, আত্মীয় স্বজন দেশে যারা আছে, তাদের কি বিশেষ কোনো কমপ্লেন আছে, নাকি বরাবর যেরকম থাকে সেরকমই? আসলে আমাদের দেশে তো আসলে একটু সমস্যাই থাকেন সবসময় কম বেশি, সেরকমই নাকি কোনো বিশেষ পরিস্থিতি? দেখুন, যে কোনো দেশে সংখ্যালঘু হয়ে জন্মানোটা এক ধরনের অপরাধ, একটু কারণ থাকতেই পারে। আমি ব্যক্তিগতভাবে ফিল করিনি, আমি সত্যি বলছি যেটা, আমি ব্যক্তিগতভাবে আসলে
ওই ধরনের সংখ্যালঘু মনস্তত্ত্বে সেভাবে বিশ্বাস করিনি। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, কি আতঙ্কে আছেন এটা আমি জানি। এই আতঙ্ক আপনি যেটা বলছেন কি বিগত সরকারের আমলেও হয়নি? হুম। থেকে যাবার অল্প আগে কুমিল্লায় যে পুজোর সময় যেটা হলো, পরে মারামারিটা হয়েছিল এবং এর পরবর্তী একটি টক শোতে আমি এই জন্ম আপনাদের আমলে বড় হচ্ছে গত 14 বছরে এদের ভেতরে এই ধরনের অসাম্প্রদায়িকতা কাজ করেনি, এটা কি আপনাদেরকে পীড়িত করে না? সাথে যিনি সহ আলোচক ছিলেন আওয়ামী পন্থী তিনি এটা খুব মানে মাইন্ড করে এটার জন্য। কিন্তু মুশকিল হচ্ছে প্রত্যেক আমলে এটা যেটা মনে হয় বাড়াবাড়ি ধরনের কিছু ঘটনা ঘটেছে। পরিচিত সহকর্মী এক সময়ে সে বলেছে যে মেয়ের জন্য পরিচয়ের জন্য, এবং আপনি খেয়াল করবেন বিভিন্ন জায়গা থেকে সুকৌশলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে অবিশ্বাস এবং অনাস্থার কারণে, যেটার কি আমি জানি না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন বাংলাদেশ দাঙ্গা সম্ভব নয়, দাঙ্গা লাগবে না, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। কিন্তু দাঙ্গা চাইতেও অধিক করা যেতে পারে অর্গানাইজড ওয়েতে, কোন রাজনৈতিক শক্তি তাকে মদত যোগায়। আমার মনে হয় সেইখানে সংখ্যালঘুরা অনিরাপদ। সেটা শুধু হিন্দু বলে নয়, আমাদের যারা প্রগতিশীল মুসলমান আছেন, যারা সংখ্যাগুরু মুসলমান, তারাও আসলে এক ধরনের বিপন্নতা আছেন। বিপন্নতা কাটাবার জন্যই রাজনীতি, বিশেষ করে সংস্কৃতির বড় ভূমিকা থাকার কথা ছিল, যেটা বিগত আমলে ধ্বংস করে দিয়ে যে কারণে সংস্কৃতি রুখে দাঁড়াতে পারছে না, মুখ করে আছে, রাজনীতি অকেজো। সুতরাং তাদের বাচ্চাদেরকে অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে যুক্ত হলেন, সময় দিলেন, কথা হলো, আবারও নিশ্চয়ই সামনে কথা হবে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনিও থাকবেন। ধন্যবাদ আপনাকে।